হ্যালো। জি, জাকির ভাই। জি জি বলছিলাম। নাদিম ভাই। জি জি, আমি নাদিম। ময়মনসিং না? হ্যাঁ। এই শুনেন, আপনার জন্য আমার সাথে কথা বলছিল, পরে বললাম যে এই ঘটনা, ওই লোকটার কিচ্ছু করার ছিল না। ওই লোকটা, আমিও বোকা ওখানে ঢুকে, কারণ আমি পাইছি অন্য জিনিসটা আসলে ওর তো নয়, এটা মনে হয় অন্য কিছু ছিল, কিন্তু ওর নাম বলতেছে। তো ব্যক্তিটা তো দেখা লাগবে, তো ব্যক্তিটা দেখতে যায় এমনি কথা বলতেছি, আর ফোর্থ দিক যায় দেখা যায় ওই যে প্রাচীরের গোড়ায় অস্ত্রের বাড়, হুম। তো বাধা নত্য। আমি কই স্যার, এটা মানুষজন বুঝতে পারে যে নিরপরাধ, হ্যাঁ। তাও যাবে না, কারণ ওর বাড়িতে তো বিভিন্ন ভাব দিয়ে ঢুকা যায়। এটা এসপি স্যার কইতে গেছে, এটা এসপি স্যার মনে করেন যে বিশাল। এই আওয়ামী লীগের অফিসারদের জন্য আমার ওই ওখানে 6 মাস আমি কথা শুনি নাই। আমার গেলে মামলার বাদী হইতে হবে অকাম করে। আমি কেন হব ভাই? হ্যাঁ। আমি কেন ক্ষতি করব আমার দেশের জনগণ? কি বুঝে জানেন, কোথায় এই শালা বাইন তো নিশ্চয়ই ডিমান্ডেড। ঠিক আমি আছে। এই 6 মাস আমাদের কি কষ্ট হয়েছে আপনি বুঝেন? আমার শাসন বিনা কারণে ভাই, বিনা আচ্ছা, কারণ। আচ্ছা। আমার যে কি পেরাটা নেওয়া লাগছে, এটা আল্লাহ মাহবুদ জানে। হ্যাঁ। তা আমাকে জিজ্ঞাসা করতে, আমি বললাম স্যার আমি একটা জেনুইন যেরকম পাইছি সেরকম, কিন্তু ওর বাড়িতে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ঢোকা যায়। মানুষের শত্রু আমি থাকতে পারি, এটা তো আমার কিছু করার নেই। আমি যে অবস্থায় পাইছি আমি তাৎক্ষণিক অতীত জানাইছি। ওসি স্যার আসতে মনে হয় যে পিছনে মিডিয়া সহ চলে আসছে সাথে সাথে। ওসি ইমারত ভাই বোধহয় এটার মধ্যে বেশি অ্যাক্টিভ ছিল। বিষয়টা হইলো ভাই, বুঝনেওয়ালা মানুষকে বেশি বুঝান লাগে না। হুম হুম। ওই লোকটা দেখেন, আল্লাহ কিন্তু বিচার করে। ওই লোকটা সাসপেন্ড হয়েছিল জানেন, র্যাঙ্ক ডিভিশন হয়েছিল। জি। এটা কি খোঁজ রাখছে? না, আমি ও এগুলোর কি দিকে তাকাই নাই আর কখনো। ও ও- ওর সাথে আর কি চিন্তা করবেন? একটিভ বলে কি করবেন আর না একটিভ বলে কি করবেন? আল্লাহর কসম, আমার কাছে কাঁদছে। ওকে সাব ইন্সপেক্টর বানাইছিল 2 বছরের ডিমোশন, ইন্সপেক্টর থেকে দারোগা বানাই দিছে। আপনি বুঝেন ওসি ছিল, ও। কত বড় পানিশমেন্ট খাইছে সে। এই হ্যাঁ জিনিসটা হ্যাঁ। কেউ যদি মেকিং করে ভাই, এটা কেউ বলতে পারে বলেন? আপনি তো শিক্ষিত মানুষ, হ্যাঁ। যেটা সত্য সেটাই। আমি মিথ্যা কথা বলবো না, কারণ পারভেজ, এই শাওন পারভেজ আমাকে, আপনার কাছে বলি, যেটা হলো রেপ করছে, পরবর্তী সময়ে অস্ত্রগুলা উদ্ধার করছে, বুঝছে না? হ্যাঁ। আমি এই কাজটার জন্য ওখানে যাই জিম করতাম। আমি ডিবিতে চাকরি করি, আমার একটা টার্গেট ছিল যে ওর কাছে আমি এই জিনিসটা করবো, কিন্তু দুর্ভাগ্যবশত দেখা গেছে যে উল্টা হয়ে বসে গেছে। আর আপনার তো আমি চিনি না, চিনি ভাই, কোনদিন দেখছি না, না আপনি না আমাকে দেখছেন না। জীবনে কোনোদিন কথা হয়েছে, তাহলে আপনার সাথে আমার সত্যি আমি থাকবে? আসলে হাসানো হয়, কিন্তু আপনারও তো করার কিছু নাই। হ্যাঁ, ওই আমি মুহূর্তে। লিগ্যাল যেটা সেটাই বলছি। তো ওইটার পরে একটার পর একটা ইয়ে আসলো, পজিটিভলি কি আসলো। করবো? ধরেন এই যে ফরেন্সিক রিপোর্টটা আসলো, সেখানে 7টা পার্টস দেখাইছে তারা ঢাকা থেকে সিআইডি। আর হ্যাঁ, অন্যগুলো অস্ত্র হিসেবে তালিকাতে উঠেও নাই। এবং আমার সম্পর্কে লিখছে, আমার সম্পর্কে ইতিপূর্বে কোথাও কোনো ধরনের অভিযোগও নাই। বিরোধী। আমি বলি এই মামলাটা, আমি এখন আপনাকে একটা আসল কথা বলি, আপনি তো বোকা মানুষ, আপনি এটা নিয়ে তো ঘাবড়াইতেছেন কেন? অস্ত্র মামলার অস্ত্র এনে কি বলছে এটা কি জানেন? এই তো এটাই তো আপনি জানেন না, আপনার পানিশমেন্ট হবে বোকালো। এইটার পরে আমি আবার আইনটাকে আমি জাস্টিফাই করছি কঠিন আকারে। আমি কিন্তু আইনে কিন্তু সেই 100-100। আচ্ছা। আমি বাংলাদেশ পুলিশের কিন্তু আইন পরীক্ষায় ফার্স্ট। আপনার যে ধারায় মামলাটা হয়েছে হ্যাঁ বলা আছে, প্লেস অফ পজিশন, মানে নিজের কাছে থাকতে হবে, নিজের নিয়ন্ত্রণে থাকতে হবে। হ্যাঁ। হ্যাঁ। নিয়ন্ত্রণ যদি যদি খোলা জায়গা হয়, ওইটা যদি কোনো দিক থেকে টপকা যায়, আপনার উকিল যদি একটা কথাই বলে যে স্যার অস্ত্রটা কোন পজিশনে পাইছে, আমার আসামির কোমরে পাইছে বুঝা অবস্থায়, আসামির বিছনার কোন সিটের 1 সিটও যদি পায় তাও হবে না। আপনি বুঝছেন হ্যাঁ। বিষয়টা? হ্যাঁ। ওর কাছে মানে কোমরে গুজা থাকতে হবে, বগলে থাকতে হবে, প্যান্টের পকেটে থাকতে হবে, পায়ের নিচে থাকতে হবে, মানে শরীরের সাথে অ্যাটাচড থাকতে হবে। হ্যাঁ। তাহলে আর্মসটা তারই ধরে নেওয়া লাগবে। হুম হুম। কারণ কোন মানুষ মানে কাউকে ফাঁসানোর জন্য, এখন ভালো করে আইনটা দেখবেন, আপনি যে ধারাটা হয়েছে ভাই গুগলে সার্চ দিলেও পাবেন, অস্ত্র আইন, আচ্ছা 1978 সালের অস্ত্র আইন। আইনটা পড়বেন। আচ্ছা। আচ্ছা। আমি আমার কতগুলা পানিশমেন্ট হয়েছে জানেন আপনি? ওই যে আপনার ওখানে সাসপেন্ড হয়েছে, আপনি জানেন না? আপনি তো 100% জানেন। না, আমি পরবর্তীতে এগুলো খোঁজ রাখি নাই। আমার সঙ্গে এই যে ইলিয়াস ভাই ফোন করে ক্ষমা চাইছে, তারপরে আমিনুল ছিল, সে সিলেটে চলে গেছে, সে ফোন করে ক্ষমা চাইছে। মনির ভাই আমাকে ডাইকে নিয়ে বুঝাইছে, মনির ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মারা গেছে, হ্যাঁ।
তো অনেকেই আপনাদের সাথে ছিল যারা আমার কাছে দুঃখ প্রকাশ করছে, ক্ষমা চাইছে। আমি কত কত ভাবে কৌশল করছি। আপনি শুনেন, যদি কোনো মানুষের উপকার করতে হয় তাহলে ও বলতে হয় না, ওর কাছে কিছু ইয়ে করতে না, জ্ঞানী মানুষ হলে বুঝে নিবে। তাহলে এত ঘাবড়ানোর কি আছে? বালটা আপনার ডাকে কোর্ট না আমাকে ডাকে? বলেন, আপনি বলেন। কোর্টে আমাকে যে তারিখ পরে আমি নিয়মিত গেছি, আমি কখনো কোর্ট অবমাননা করি ঠিক নাই। আছে, আমাকে আজ পর্যন্ত ডাকে নাই। আমাকে ডাকলে যখন উকিল খালি একটা কথাই বলবে যে আপনি যে এই মামলার বাদী, ঠিক আছে, অস্ত্র পাইছেন, আপনি কোন পজিশনে পাইছেন আপনি? আমি তো বলবো যে আমার জব্দ তালিকায় সুস্পষ্ট উল্লেখ আছে, এজাহারে উল্লেখ আছে। কথাটা বুঝেন, এজাহার এবং জব্দ তালিকার বাইরে কেউ না কেউ দিতেই পারে, ঠিক আছে। তাই না? আচ্ছা, এখন এইটার মধ্যে ওই ধরেন শাওন পারভেজ এরা আসলে কিছু না, কিন্তু এদের পিছনে কে ছিল আমি এটাই জানতে চাচ্ছি। আচ্ছা, আমি বলি আপনার, সরগরম থেকে 1টার দিকে আমি, কৃপা সিন্ধু আর আমিনুল, 3 জন। হ্যাঁ, আমার ওই দিন একটু একটা জায়গা থেকে টাকা পাইছি, ওই জানে কয় স্যার খাওয়াইতেই হবে। এটা তো সত্য কথা, মানে এটা মানুষের উপকার করে দিয়েছি, আমি নিবই না, ও ছাড়বেই না। আচ্ছা। আমি করি, কথা হইলো, শুনেন, কোন মানুষের উপকার করলেই যে সবকিছু সবসময় টাকা দিতে হবে তা এমন কোন, একটা মানুষের ব্যবহার এত অমায়িক। আচ্ছা, আপনার নিয়ে আসার পরে অনেকজন তো মারার চিন্তা ভাবনা করছে, আমি মারতে দিছিলাম, ছুঁইতে দিছিলাম। না, উপরন্তু 3 দিন যে আপনাদেরকে কোর্ট এলাও করলো আমাকে রিমান্ডের, এই 3 দিনের মধ্যে আপনাকে আমি দেখাই পেলাম না। আমাকে ওইদিন জিজ্ঞাসা করতেছিল যে বলেন, রিমান্ডের আমি- মধ্যে আমি- রিমান্ডের আমি মধ্যে কি আসছিলাম। হয়েছে। আমি বলবো যে কি বলবো, আমি তো আমার এই যে মেইন লোক তার সাথে দেখাই হলো না। 3 দিন একা একা বসে আছি, 3 দিন শুধু শুনে, শুধু বসে আছিলাম। না, এগুলাও কি আপনার মাথায় ঢুকে না? আমি কত কৌশল করছি শুধু খালি আপনার মার জন্য। বিশ্বাস করেন, আপনার মাকে দেখার পরে আর আপনার মার কঠোরতা দেখে আমি আজকে সত্যি কথাগুলা বলেছি, কঠোরতা দেখে আমি অবাক হয়ে গেছি। একটু পার্সোনালিটি, ভাই আমিও কিন্তু আপনার সেম বয়সে। না ভাই, না, আমি আপনি মনে হয়- আপনার আপনি 76-এ জন্ম আপনার, হ্যাঁ, আমার জন্ম 79। তাহলে অনেক ছোট। হ্যাঁ, আমি তো একটু হলো ভাই এই অভিজ্ঞতাটা আছে। আমি লজ্জায় আপনার কাছে আসি নাই। আমি তো বুঝতেছি বিষয়টা কি। আমার তো ওই সময়কার যে প্রতিবাদী লেখা লিখতাম, তো আমার কাছে এগুলো আছে এখন। আপনার কাছে কেউ ধরে রাখতে পারবে? না, সর্বোচ্চ জায়গায় আপনার জন্য লড়াই করবে। তাহলে আমারও এরকম এখন বিষয়, ছাড় দেওয়ার লোক নই আমি। এখন আমি সর্বোচ্চ জায়গায় আছি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভালো। বর্তমান নীলফামারীর ডিবিতে কর্মরত আছি এবং ডিবিটার টুয়াইসি স্টার্ট যেই আছে। তাহলে দোয়া করবেন ভাই, মানুষের জন্য উপকার করতে পারি। আমার এই যে লোকগুলা যে 17 বছর, আপনি তো এতদিনে ইন্সপেক্টর হয়ে যাওয়ার কথা। ইন্সপেক্টর আমি 17 সালে হইতাম ভাইয়া। আচ্ছা, এই মানুষটা সাব ইন্সপেক্টর বানা রাখছে। আমার ছেলে আজকে স্কলারশিপ নিয়ে আমেরিকায় যাচ্ছে। লন্ডনে আপনাকে 10 টাকা দিতে পারতেছি না। 96-এর ব্যাচ না আপনি? হ্যাঁ, না 92। না না না, ভর্তি হলো পুলিশ পুলিশের পুলিশ 96-তে আসছি আমি, হ্যাঁ। কনস্টেবলে ভর্তি। বাবারে বাবা, আপনি তো তাহলে ভালো উঠছেন। আমি আমি হলাম 2008-এ সাব ইন্সপেক্টরে দিই। সাব ইন্সপেক্টরের বয়স কয় বছর এখন বুঝেন? হ্যাঁ, তত্ত্বাবধায়ক আমলে আমি এত বিশ্বাস করেন, আপনাকে করে ইমানে বললাম, আমি পয়সায় খাই নাই ওই 16 সাল থেকে, ওই যে আপনার ওই ঘটনার পর থেকে। আজকে আমার সন্তান গুলা এরকম জায়গা, আমার টাকা দিতে পারছি না ঠিক মতো আমার ছেলেকে ওষুধ নেওয়ার জন্য, যে পাঠাবো এই আগস্টে চলে যাবে। দোয়া করুন ভাইয়া, আমি যেন মানুষের কল্যাণে থাকতে পারি। আমি আপনার জন্য কিচ্ছু করতে পারি না, কিন্তু মামলাটা এমন ভাবে আমি আজ একটা করছি, আপনার কিছুই হবে না, ওটা কিচ্ছু না, জিরো। মামলা মিথ্যা তো, আর কি হবে এটা দিয়ে বলেন? আমি তো কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ছিলাম না। অস্ত্রটাই তো আপনার পজিশনে নাই রে ভাই, আমার কথাটা বুঝেন। হ্যাঁ, আর যেগুলো আপনার পাইছে পানির কথা সেগুলো বলো। তো অস্ত্রও না, সিআইডি প্রতিবেদনে আসছে যেটা। পূর্ণাঙ্গ অস্ত্র না, অস্ত্রের যন্ত্রাংশ এগুলা। হ্যাঁ, 49টা সিরিয়াল, সেখানে শুধু 7টা রিসিভ করলো তারা সিআইডি তে। হ্যাঁ, ওইটা অস্ত্রের যন্ত্রাংশ মাত্র। যাক, ধন্যবাদ আপনাকে। আপনার আম্মু ভালো আছে? আমি না না না, আমার মারা গিয়েছে, তারপরে করোনার সময়, কি বলেন আপনি ভাই? কতদিন আগে ভাই? করোনাকালীন সময়। ইস, আমার আম্মা মারা গেছে এই ফেব্রুয়ারি মাসে। উম, কি বলেন ভাই? ইস রে, হঠাৎ করে উঠলো। আপনার মার স্মৃতিটা আমি ভুলতে পারিনি। 2 তলা থেকে আমি যখন ডাকলাম আন্টি আন্টি করে, তখন যে কথা কয়টা কইছে, আমি এটা আমার মনে হয় হৃদয়ে বাজে গেছে। যে এত পার্সোনালিটি, এত হার্ড। যাক,
ফোন দিছেন, খুব খুশি হইলাম। আমি ফোন নাম্বার নাই আপনার। ঠিক আছে, আমি রেখে দেন, হ্যাঁ রেখে দেন নাম্বারটা সেভ করে। হ্যাঁ, দেখি ইনশাল্লাহ অবশ্যই। দেখা হবে। কিন্তু ছবিটা ভাইয়া, এই ছবিটা চেঞ্জ করতে হবে, এটা অন্য জনের ছবি। এটাতে আমার সরি, আমার হোয়াটসঅ্যাপ এই নাম্বারেই। হ্যাঁ, তো আমার হোয়াটসঅ্যাপ অন্য নাম্বারে, ঠিক আচ্ছা, আছে? হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখেন, যোগাযোগ থাকবে তাহলে। আমি হোয়াটসঅ্যাপে এখন নক দিচ্ছি, হাই এসআই জাকির লেখে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফিজ। আর বাচ্চাটা কত বড় হয়েছে? বড় হয়ে গেছে, অনেক বড়। কত এইটা একটু শুনতে 11 হবে। 11 বছর হয়ে গেছে, গাড়ি চালাতে পারে সে এখন। উরি আল্লাহ, কিউট হয়েছে না? হ্যাঁ, ছেলেটা কিউট। আপনাদের যে চেহারায়, ওরে বাবা, একবারে জাফরি কাল, চুলের স্টাইলটা। জি, হুম। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। আমি আল্লাহ হাই হাফেজ। লিখে দিচ্ছি। আচ্ছা।